বাবাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেওয়ার পর রায়হানের মনে একটাই আশা ছিল, সে গিয়ে বলবে ভুল করেছি আর সব ঠিক হয়ে যাবে। কিন্তু জীবনে তো সহজ না। অফিস থেকে বের হয়ে সে প্রথমে বাবার পুরনো ফোন নাম্বারে কল দিল, বন্ধ। আবার দিল, বন্ধ। তার বুকের ভেতরে অস্থিরতা বাড়তে লাগলো। সে দারোয়ানের কাছে ফিরে গেল। চাচা, আব্বা কোথায় থাকতে পারে সে জিজ্ঞেস করলো। দারোয়ান একটু ভেবে বললেন, আগে তো এই অফিসেই থাকতেন বেশি সময়, কিন্তু কিছুদিন ধরে মাঝে মাঝে পুরান ঢাকার দিকে যেতেন। পুরান ঢাকা? রায়হান অবাক। হ্যাঁ হ্যাঁ, শুনেছি একটা পুরনো বাড়ি আছে ওখানে। রায়হানের মনে পড়ল একটা পুরনো বাড়ি তার দাদার সময়কার, যেটা বহু বছর আগে তারা ছেড়ে দিয়েছিল। সে দেরি করলো না, সোজা গাড়ি নিয়ে পুরান ঢাকার দিকে রওনা দিল। রাস্তা যত ভেতরে ঢুকছিল ততই তার মনে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। সংকীর্ণ গলি, পুরনো দালান, ঝুলে থাকা তার, এই জায়গাগুলো তার শৈশবের অংশ ছিল, কিন্তু সে অনেক বছর ধরে ভুলে গেছে। অবশেষে সে সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো। একতলা পুরনো বাড়ি, রং উঠে গেছে, দেয়ালে দাগ, দরজাটা খোলা। তার বুক দগদগ করতে লাগলো। সে ধীরে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকেই সে থেমে গেল। মেঝেতে একটা পুরনো চৌকি, পাশে একটা টেবিল, এক কোণে কিছু ফাইল, আর মাঝখানে তার বাবা আব্দুল করিম। কিন্তু তাকে দেখে রায়হান স্তব্ধ হয়ে গেল। এই মানুষটা, সে যে মানুষটাকে চেনে তার সাথে মেলে না। আব্দুল করিম মেঝেতে বসে আছে, হাতে একটা পুরনো খাতা, কিন্তু তার চোখ মুখ শুকনো, চোখ ক্লান্ত। আব্বা? রায়হান ধীরে ডাকলো। আব্দুল করিম মাথা তুলল। তার চোখে অবাক হওয়া নেই, রাগও নেই, শুধু একটা ক্লান্তি। তুই আসবি ভাবছিলাম, সে শান্ত গলায় বলল। এই স্বাভাবিক কথাটা রায়হানের বুক কাঁপিয়ে দিল। সে ধীরে এগিয়ে গেল। আব্বা, আমি। তার গলা আটকে গেল। থাম। আব্দুল করিম হাত তুলল। কথা বলার আগে একটা জিনিস দেখ। সে পাশে রাখা একটা ফাইল এগিয়ে দিল। রায়হান ফাইলটা খুলল। ভেতরে কিছু রিপোর্ট, মেডিকেল রিপোর্ট। তার চোখ আটকে গেল একটা লাইনে, হার্ট কন্ডিশন গুরুতর। তার হাত কেঁপে উঠল। এটা কি? সে ফিস ফিস করে বলল। আব্দুল করিম ধীরে বলল, ডাক্তার বলছে সময় খুব বেশি নাই। এই কথাটা যেন তার পৃথিবী থামিয়ে দিল। আমি বড়জোর থাকতে পারি 6 মাস, 1 বছর, হয়তো তারও কম। রায়হানের মাথা ঘুরতে লাগলো। মানে এই মানুষটা যাকে সে গতকাল 30 বার মেরেছে, সেই মানুষটা মরতে বসেছে আজ? তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আপনি আমাকে বললেন নাই কেন? সে কাঁদতে কাঁদতে বলল। আব্দুল করিম হালকা হাসলো। বললে কি হতো? তুই কি কখনো আমাকে মারতি না? এই কথাটা ছুরির মতো লাগলো। রায়হান হাঁটু গেড়ে বসে পড়ল। আব্বা, আমি ভুল করেছি। আমি জানি না কেন আমি কথাগুলো জড়িয়ে যাচ্ছে। আব্দুল করিম চুপ করে শুনছে। আমি সব ঠিক করতে চাই, রায়হান বলল। কিছুক্ষণ নীরবতা। তারপর আব্দুল করিম ধীরে বলল, সব ঠিক হয় না রায়হান। এই এক লাইনে আবার সব থেমে গেল। কিছু জিনিস ভাঙলে সেগুলো জোড়া লাগে না, কিন্তু দাগ থেকেই যায়। রায়হান মাথা নিচু করে কাঁদছে। আমি তোর কাছে কিছু চাই না, আব্দুল করিম বলল, শুধু একটা জিনিস চাই। রায়হান তাকালো। মানুষ হ। গড়টা নিস্তব্ধ। আমি তোকে টাকা দিয়ে বড় করেছি, বাড়ি দিয়ে বড় করেছি, কিন্তু মানুষ করতে পারি নাই। এই কথাটা রায়হানকে ভেঙে দিল। সে ধীরে ধীরে বাবার হাত ধরল। আমাকে একটা সুযোগ দাও, আমি প্রমাণ করব। আব্দুল করিম কিছু বলল না, শুধু তার দিকে তাকিয়ে রইল। তার চোখে এখন আর সেই আগের বিশ্বাস নেই, আর সেই অবিশ্বাসটাই রায়হানের জন্য সবচেয়ে বড় শাস্তি। বাহিরে আজানের শব্দ ভেসে আসছে, আর ভেতরে একটা সম্পর্ক নতুন করে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা এখনো রয়ে গেছে, সময় কি যথেষ্ট আছে? যে মানুষটাকে সে নিজের হাতে ভেঙে দিয়েছিল, আর সেই মানুষটার সামনে বসে রায়হান বুঝতে পারল, ক্ষমা চাওয়া যতটা সহজ মনে হয়, পাওয়া ততটা না। পুরান ঢাকার সেই ছোট্ট ঘরটা নিঃশব্দ। বাহিরে মানুষের শব্দ, রিকশার শব্দ, দোকানদারের শব্দ, সব কিছু চলছে, কিন্তু ঘরের ভেতরে সময় যেন থেমে আছে। রায়হান এখনো মেঝেতে বসে, তার সামনে আব্দুল করিম। দুজনের মাঝে একটা অদৃশ্য দূরত্ব। আব্বা? রায়হান ধীরে বলল। আমি এখানে থাকতে চাই। আব্দুল করিম ভুরু কুঁচকালো। কেন? আপনার পাশে থাকার জন্য। কিছুক্ষণ দুজনে চুপচাপ থাকলো। হঠাৎ করে এত দায়িত্ববোধ কই থেকে আসলো? আব্দুল করিম শান্ত গলায় বলল। কথাটা তাচ্ছিল্য না, কিন্তু বিশ্বাসও করলো না। রায়হান মাথা নিচু করলো। আমি দেরি করে ফেলেছি জানি, কিন্তু আমি আর ভুল করতে চাই না। আব্দুল করিম চুপ করে রইল। তুই কি জানিস? সে ধীরে বলল। মানুষ বদলাতে চায় যখন সে সব হারায়। রায়হান উত্তর দিল না, কারণ সে জানে এই কথাটা সত্যি। আমি জানি না আমি পারবো কিনা, রায়হান বলল, কিন্তু আমি চেষ্টা করব। আব্দুল করিম তাকিয়ে রইল। এইবার তার চোখে একটু নরম ভাব। চেষ্টা কর, সে বলল, কিন্তু আমার জন্য না, নিজের জন্য। এই কথাটা অন্যরকম। রায়হান মাথা নাড়ালো। সেই দিন থেকে তার জীবনে নতুন দিন শুরু। প্রথম দিন সে সকালে উঠে দেখলো তার বাবা নিজে নিজে চা বানাচ্ছে। আপনি বসেন, আমি করি। সে এগিয়ে গেল। আব্দুল করিম কিছু বলল না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। রায়হান চা বানাতে গিয়ে বুঝলো সে এটা কখনো করেনি। গ্যাস জ্বালানো, পানি গরম করা, চা ঠিকঠাকভাবে ফুটানো, সবকিছুই নতুন। ছোট ছোট কাজে সে হোঁচট খাচ্ছে,
হচ্ছে, কিন্তু সে থামছে না। সে বাজারে যায়, দরদাম করে, সবজি কিনে। একসময় যে ছেলে দাম না দেখে কিনতো, আজ সে 5 টাকা কমানোর জন্য দাঁড়িয়ে থাকে। রাতে সে বাবার ওষুধ ঠিক মতো খাওয়ায়, ডাক্তারের কাছে নিয়ে যায়। প্রতিটা ছোট ছোট কাজ তার জন্য একটা শেখা। একদিন দুপুরে আব্দুল করিম খেতে বসে বলল, লবণ একটু বেশি হয়েছে। এই ছোট কথাটাও রায়হানের বুকে ধক করে উঠল। সে ভেবেছিল বাবা হয়তো কিছুই বলবে না, কিন্তু এই অভিযোগটা স্বাভাবিক, আর এই স্বাভাবিকটাকেই তাকে ভালো লাগলো, কারণ এতে বোঝা যায় সবকিছু পুরোপুরি ভেঙে যায়নি, কিন্তু সবকিছু এত সহজও না। একদিন বিকেলে রায়হান তার পুরনো এক বন্ধুর সাথে দেখা করতে গেল। বন্ধু তাকে দেখে অবাক। এই অবস্থা তোর? সে বলল। রায়হান হেসে বলল, শুরু করেছি নতুন করে। বন্ধু মাথা নাড়ল। ভালো, কিন্তু সবাই তোকে সেইভাবে আর দেখবে না। এই কথাটা সত্যি, রায়হান বুঝতে পারছে। সমাজ তাকে এখনো ক্ষমা করেনি, কিন্তু সে আবার হাল ছাড়বে না। রাতে বাসায় ফিরে সে দেখে তার বাবা জানালার পাশে বসে আছে। কি ভাবছেন? সে জিজ্ঞেস করলো। আব্দুল করিম ধীরে বলল, ভাবছি সময়টা কেমন দ্রুত যায়। রায়হান চুপ করে বসে, আমি যখন তোর বয়সী ছিলাম তখন ভাবতাম আরো সময় আছে। এখন বুঝি সময় কারোর জন্য থামে না। এই কথাগুলো ভারী। রায়হানের বুক কেঁপে ওঠে। আব্বা, আপনি কি আমাকে ক্ষমা করতে পারবেন না? এই প্রশ্নটা হঠাৎ বেরিয়ে আসে। ঘরটা নিঃশব্দ হয়ে যায়। আব্দুল করিম কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, ক্ষমা একদিনে আসে না। রায়হানের বুক কেঁপে ওঠে। তুই যা করেছিস ওটা ভুলে যাওয়া সহজ না। কথাগুলো কঠিন কিন্তু সত্যি। কিন্তু আব্দুল করিম একটু থামে। আমি দেখেছি তুই চেষ্টা করছিস। এই এক লাইনে রায়হানের চোখ ভিজে ওঠে। হয়তো একদিন আমি তোকে পুরোপুরি ক্ষমা করতে পারবো। রায়হান মাথা নিচু করে। এই প্রথমবার সে বুঝলো ক্ষমা চাইলেই পাওয়া যায় না, যোগ্য হতে হয়। বাইরে তখন রাত, ভেতরে একটা সম্পর্ক ধীরে ধীরে জোড়া লাগছে, কিন্তু সময় কম। আর শেষ প্রশ্নটা এখনো বাকি। আমার ছেলে আমাকে 30 বার আঘাত করেছিল, কিন্তু শেষ সময় এসে সে আমার হাতটায় ধরে রেখেছিল, যেন আমি না থাকলে সে আবার ভেঙে না পড়ে। পুরান ঢাকার সেই ছোট্ট ঘরটা আগের মতোই সাদামাটা। দেয়ালের রং উঠে গেছে, ফ্যান ধীরে ঘুরছে, জানালার ফাঁক দিয়ে বিকেলের আলো ঢুকছে। কিন্তু এই ঘরটা এখন রায়হানের সবচেয়ে পছন্দ, সবচেয়ে বড় জায়গা। কারণ এখানে সে আবার মানুষ হতে শিখছে। গত কয়েক সপ্তাহে অনেক কিছু বদলে গেছে। রায়হান এখন নিয়ম করে বাবার ওষুধ খাইয়ে দেয়, ডাক্তারের কাছে নিয়ে যায়, নিজে রান্না করে, আর সবচেয়ে বড় কথা, সে এখন কথা বলার আগে ভাবে। একদিন সকালে আব্দুল করিম বিছানায় শুয়েছিল, শ্বাস একটু ভারী। রায়হান পাশে চিন্তিত হয়ে বসেছিল। আব্বা, তোমাকে আরো বড় ডাক্তার দেখাবো। সে চিন্তিত গলায় বলল। আব্দুল করিম মাথা নাড়ল। ডাক্তার আর কিছু ঠিক করতে পারবে না। হালকা হাসলো। এই হাসিটা আগের মতো শক্ত না, ক্লান্ত। রায়হানের বুক কেঁপে উঠল। আমি আছি, সে ধীরে বলল। আপনি একা না। আব্দুল করিম তার দিকে তাকালো। এইবার তার চোখে অন্যরকম কিছু। এখন বলছিস? সে ধীরে বলল। কথাটা খোঁচা না, কিন্তু একটা সত্য। রায়হান মাথা নিচু করলো। দেরি হয়ে গেছে জানি। কিছুক্ষণ নীরবতা। তারপর আব্দুল করিম হাত বাড়ালো। রায়হান দ্রুত তার হাত ধরল। দেরি সবসময় শেষ না, আব্দুল করিম বলল। এই কথাটা রায়হানের বুকের ভেতরে গিয়ে লাগলো। সেই দিনটা ছিল অন্যরকম শান্ত। কোনো ঝড় নেই, কোনো তর্ক নেই, শুধু দুইজন মানুষ, যারা আবার একে অপরকে বুঝতে শিখেছে। বিকেলের দিকে আকাশটা হালকা মেঘলা, দূরে আজানের শব্দ ভেসে আসছে। রায়হান রান্না করেছিল। হঠাৎ সে লক্ষ্য করলো ঘরটা অস্বাভাবিক নিস্তব্ধ। আব্বা, সে ডাকলো। কোনো উত্তর নেই। তার বুক ধক করে উঠলো। সে দ্রুত ঘরে ঢুকলো। আব্দুল করিম বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ। রায়হান কাছে গিয়ে হাত ধরলো। ঠান্ডা। আব্বা। তার গলা কাঁপছে, কোনো সাড়া নেই। এক মুহূর্তে সবকিছু থেমে গেল। রায়হান বাবার হাত শক্ত করে ধরলো। আমি এখন অনেক কিছু বলতে চাইছিলাম, সে ফিস ফিস করে বলল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আপনি আমাকে ক্ষমা করছেন কিনা আমি জানি না। আমার এই কষ্ট সারা জীবন থেকে যাবে। কথাটা বলল কান্না করতে করতে। কিন্তু এই নিঃশব্দের মধ্যে একটা সম্পর্কের শেষ অধ্যায় লেখা হয়ে গেল। কিছুক্ষণ পর জানাজা শেষে সবাই চলে গেল। রায়হান একা বসে আছে সেই ঘরে। তার পাশে একই জিনিস, চৌকি, টেবিল, ফাইল, কিন্তু মানুষটা নেই। তার হাতে সেই পুরনো ঘড়ি। সে ধীরে ধীরে ঘড়িটা ঘুরায়। টিক টিক টিক। সময় চলছে, কিন্তু তার জীবনে একটা জায়গা চিরদিনের জন্য থেমে গেছে। টেবিলের উপর একটা খাম পড়ে আছে। সে খুলল। ভেতরে একটা কাগজ, একটা দলিল। সে অবাক হয়ে পড়ল। পুরান ঢাকার এই বাড়িটা তার নামে। নিচে একটা ছোট্ট লেখা, কয়েকদিন আগের লেখা। তুই যদি এখন পর্যন্ত আসতে পারিস তাহলে এই জায়গাটা তোর প্রাপ্য, আব্দুল করিম। রায়হানের হাত কাঁপতে লাগলো। তার চোখ দিয়ে আবার পানি গড়িয়ে পড়ল। এই প্রথমবার সে বুঝলো তার বাবা তাকে কিছুই দেয়নি, এটা ভুল ছিল। তিনি তাকে সব দিয়ে গেছেন, শুধু বাড়ি না, একটা শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা। রায়হান ধীরে উঠে দাঁড়ালো, জানালার বাহিরে তাকালো। ঢাকার ব্যস্ত শহর আগের মতোই চলছে, কিন্তু তার ভেতরে কিছু বদলে গেছে। সে আর সেই মানুষটা না যে নিজের বাবাকে আঘাত করেছিল। সে এখন সেই মানুষ যে তার
ভুলের ওজন বুঝে বাঁচবে, তার প্রতিটা দিন নিজেকে একটু একটু করে ঠিক করবে। কারণ কিছু ভুল কখনো মুছে যায় না, কিন্তু সেগুলো থেকেই মানুষ নতুন করে শুরু করতে শেখে। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে পেজটাতে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।